যাদের দিয়ে খুন করানোর চক্রান্ত করেছিল তাদের মধ্যে থেকেই একজন আমায় ফোন করে জানিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনায় 31-31 চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে ভাঙড় আসন জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক। আর সেই ভাঙড়ই কিনা তৃণমূল বনাম তৃণমূল। একদিকে আরাবুল, তৃণমূলের এই সাসপেন্ডেড নেতা দল ছাড়ার জল্পনায় হাওয়া দিয়েছেন। অন্যদিকে কাইজার বনাম শওকতের লড়াইয়ে ভাঙড়ে হাওয়া গরম। তবে কি এবারেও এই গোষ্ঠী কোন্দলের কারণে তৃণমূলের হাতছাড়া হবে ভাঙড়? এমনিতেই ভাঙড়ের ওপর কড়া নজর যেমন আছে নওশাদ সিদ্দিকী, তেমনই আবার ভাঙড়ের রাশ হাতে নিতে চান হুমায়ুন কবিরও। আর এই সব বুঝেই কি কাইজারকে সরানোর পরিকল্পনা চলছে? শওকতের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগে সরব কাইজার। হাতে নাতে মিলেছে প্রমাণও। শওকতের বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছেন কাইজার? না, এখানে টোটাল ভাঙড়বাসী, আইএসএফ, সিপিএম, বিজেপি, ইভেন টিএমসি সবাই মিলে শওকতের বিরুদ্ধে লড়াই হবে। শওকত এবং তার কয়েকজন হাতে গোনা তোলাবাজ গুন্ডা মোস্তান ওরম ক্যারেক্টারের মতো নতুন নতুন কিছু আমদানি করেছে ভাঙড়েরই ছেলেপিলে, তারা যাদের কোনো রাজনৈতিক বেস নেই, আমাদের সঙ্গে কোনোদিন তারা দল টল করতো না, তাদেরকে বড় বড় পদে বসিয়ে দিয়েছে। তাদের সাথে টোটাল ভাঙড়বাসীর লড়াই হবে এবারে। সেখানে আইএসএফরা বলছে যে এটা তৃণমূলেরই কালচার এবং সেখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হবে, মাঝখানে আমরাই এখানে জিতবো। কোনো তৃণমূলের কোনো গোষ্ঠীর দ্বন্দ্ব নেই। তৃণমূলের জায়গা আছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলের প্রতি সম্পূর্ণ এদের আস্থা আছে, কিন্তু শওকতের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখিয়ে ভাঙড়বাসী এদের বিরুদ্ধে লড়াই করবে। ভাঙড় একসময় কংগ্রেস গড় থেকে পরিণত হয় লালদুর্গে। পরে আরাবুল ও আব্দুর রাজ্জাক মোল্লার হাত ধরে যার ক্ষমতা যায় শাসক দলের হাতে, তাও বেশি দিন নয়। এই ভাঙড় এখন আইএসএফ এর। ভাঙড় দখল করতেই উঠে পড়ে লেগেছেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের এই বিধায়ক। আরাবুল ইসলামের হাত থেকে ভাঙড়ের রাশ চলে যাওয়ার পর যার দায়িত্বে এখন এই শওকত মোল্লা। যে করেই হোক ভাঙড় দখল করতে চান তিনি। সম্প্রতি ভাঙড়ে দাঁড়িয়ে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। আর সেই ভাঙড়েই এখন তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। শওকতের বিরোধী পক্ষ এখন কাইজার আহমেদ। দুজনের মধ্যে অম্লমধুর সম্পর্কের জেরে ভাঙড়ে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে শাসক শিবিরে। একই দলে দুই অনুগামীদের আড়াআড়ি অবস্থান। এবার সরাসরি শওকতের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন কাইজারের অভিযোগ, তাকে মারার জন্য নাকি সুপারি কিলার নিয়ে এসেছে। তাদের 1 কোটি টাকার সুপারিও দেওয়া হয়েছে। জাহান্নামের কুকুরের যা কাজ সে কাজ সে করবে। ওকে তো এমনি এমনি ওই উপাধিটা ও পায়নি। খুনি, তোর কাজ হচ্ছে সে করার। আমাকে যাদের দিয়ে খুন করানোর চক্রান্ত করেছিল তাদের মধ্যে থেকেই একজন আমায় ফোন করে জানিয়ে দিয়েছে। প্রথমে একটা টিম এসেছিলো, তাদের সঙ্গে কোনো কারণে বনিবনা হয়নি, প্রায় 1 মাস মতো ওখানে ছিল জীবনতলায়। তারপর তারা চলে যায়, 2-3 বার ভাঙড়ে এসে অ্যাটেম্প নেয়, পেরে উঠেনি, আমাকে পায়নি। তারপর নতুন একটা টিম নিয়ে আসে, তার সেই জন্য ওদের সঙ্গে টাকা পয়সার লেনদেনের গণ্ডগোলে ওই পুরাতন টিমের একটা ছেলেই আমাকে ফোন করে পাঠায়, যার রেকর্ডিংটা আমি আপনাদেরকে ইতিমধ্যেই দিয়ে দিয়েছি এবং পুলিশকেও সেগুলো আমি জানিয়েছি। তাতে কীরকম পুলিশ আমাকে পুরো বিষয়টা নিয়ে সহযোগিতা করবে বলেছে, দেখা যাক কী করে। শুধু অভিযোগ নয়, এমনকি তিনি একটি ফোন রেকর্ডও শুনিয়েছেন, যেখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরই একজন খুনের কথা ফাঁস করেছে কাইজারের কাছে। সবটাই কাইজারের অভিযোগ। ইতিমধ্যে ইমেল মারফত কাইজার শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওরা যে টিমটা বেরিয়েছে ওটা কবে কাল এসছে? কাল এসছে না, ওদেরকে তুলে নিয়ে এসছি আমি। হ্যাঁ, ওরা 3 মাস আগে গিয়েছিল, ওদের কোনো খোঁজ খবর পায়নি। হ্যাঁ, ঠিক আছে। এবার ওর মধ্যে আমার একটা ভাই ছিল, হ্যাঁ, সেই জন্য অনেক খোঁজ খবর করে করে তুলে নিয়ে আসা হচ্ছে ওদেরকে। আচ্ছা। আর ওরা যেই জিনিসের জন্য ওকে আটকে রাখছিল অন্য জায়গা থেকে পেয়ে গেছে, ওই জন্য তাদেরকে নিয়ে আবার কাজটা করবে এটুকুই। অন্য টিম? হ্যাঁ। কত কন্ট্রাক্ট হয়েছে? 1 কন্টাক্ট করেছে। 1 কোটি? হ্যাঁ, যেটা খবর পেলাম সেই জন্য বললাম। মানে যা ওরা এসছে মানে 2-3 দিনের মধ্যেই কাজ করবে, তাই তো? হ্যাঁ, ওরা বিহার এর আগে কাজে গিয়েছিল, 3 দিনের মধ্যে কাজ সেরে ফিরে গিয়েছিল। তারপর বিহার থেকে পুলিশ এসে খোঁজাখুঁজি করছিল, পায়নি। তারপরে আবার এই তো আবার বেরিয়ে গেল পরশুদিন
ওই জন্য একটু সাবধানে থাকাটাই বেটার না। হুম তা তুমিও আত্মীয়র মধ্যে পড়ে গেছো, দাদার চেনা জানা মানে তো আমাদেরও আত্মীয় সম্পর্কে, হুম এই জন্য একটু জানিয়ে দিলাম আগে দিয়ে দাদাকে, বলি দেখো দাদাকে বলছি তুমি বেরোনোর দরকার নেই, একটু কদিন সাবধানে থাকো। আমি ও শালার ওই যে শালাটা গিয়েছে ওর নাম্বারটা খোঁজ করছি, নাম্বারটা ফেললে লোকেশনটা ফেললে কোথায় থাকে না থাকে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ছেলেটা যে টিমটা এসছে ওদের একটা নাম্বার জোগাড় করে দিলে আমি পুলিশকে দিতে পারতাম। আমি ওইটাই দাদাকে বললাম যে ওর নাম্বারটা যদি পেয়ে যাই তোমাকে দিলে তুমি সঙ্গে সঙ্গে ট্যাবে ফেললে কোথায় আছে না আছে সব ডিটেলস জানা যাবে। ওই জন্য আমিও চারদিকে ফোন করে দিচ্ছি, একজন বললো ঠিক আছে দাঁড়া আমি ম্যানেজ করে দিচ্ছি। আচ্ছা, এদের বাড়ি কোথায়? যারা এসছে এদের বাড়ি কোথায়? সব ঘাটাল, আচ্ছা, ঘাটাল দাসুর আছে, ওরা ওখানে ছেলে, মানে আমাদের পাশের গ্রামের। ঘাটালে ওখানে যিনি আইসি গিয়েছেন বা সিআই আমাদেরই বন্ধু বান্ধব, ওকে বললে ও ট্রেস করতে পারবে। নাম টামগুলো যদি ডিটেলস দিতে তুমি। নাম্বার না হলে কিছু করতে পারবে না। ও ঘাটালের যে এলাকায় মানে এমনি যে আইসি দেখো, মানে আমাদের গ্রামে পুলিশ ঢুকতে এমনি ভয় পায়, ঠিক আছে, এমন কন্ডিশন হয়ে আছে। সেই জন্য একটু তবু সাবধান থাকো। আমি যতটা পারছি চেষ্টা করে নাম্বার পেলেই আমি দাদাকে পাঠাচ্ছি, ঠিক আছে। পাঠানো মানে আগে পুলিশকে তো লোকেশনটা ট্র্যাক করে রাখো, কোথায় আছে না আছে সব জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি নাম্বারটা তারপর কিছু হলে আমি জানিয়ে দেবো। আমি এদিকে চাপ নিতে হবে না দাদা, কিছু হওয়া মানে আমি সঙ্গে সঙ্গে দাদাকে ইনফর্ম দিয়ে দিচ্ছি। আবার এইসবের মাঝে নাকি দল ছাড়ার কথা ভাবছেন আরাবুল ইসলাম। এও শোনা যাচ্ছে তিনি নাকি জেইউপিতে যোগ দিচ্ছেন। শওকত মোল্লার বিরোধী শিবির, তাই আরাবুল ও কাইজারের সঙ্গে সখ্যতা বলে জানে ভাঙর। যদিও কাইজারের দাবি কে কখন দল ছাড়বে সেটা তার বিষয়। আরে কে দল ছেড়ে যাচ্ছে না যাচ্ছে এটা তার পার্সোনাল ম্যাটার, সে তার মতো করে সে উত্তর দেবে। আমি তার হয়ে বলতে যাবো কেন? সেখানে তো আপনার বিরুদ্ধেও তো এটা হতেও পারে। এইভাবে যে যেরকম আরাবুলের বিরুদ্ধে যে সরকারের এই যে ঘটনা হয়েছিল, সেটা তো আপনার বিরুদ্ধে যেমন গতকাল ঘটেছে সরকার, সেই জায়গা তো আপনার বিরুদ্ধে হতে পারে। আপনিও তো দল ছাড়তে পারেন, সেখানে কি বলবেন? দল আমি ছাড়বো কি আমাকে দল ছাড়বে সেটা সময়, আর দেখা যাক ইলেকশনটা ডিক্লেয়ার হোক না, অনেক কিছু ঘটনা ঘটবে, দেখতে থাকুন। এই বিতর্কের মাঝে ভাঙড়ে দেওয়াল দখলে লেগে পড়েছে শওকত মোল্লার দলবল। তাদের দাবি শওকত মোল্লার নেতৃত্বেই ভাঙড়ে জিতবে তৃণমূল। এখানে তৃণমূলের লড়াই কোনো কিছু নেই। এখানে তৃণমূল কংগ্রেস সবাই ঐক্যবদ্ধভাবে শওকত মোল্লার নেতৃত্বে লড়াই চলছে। আগামী 2024 লোকসভা নির্বাচনে শওকত মোল্লার নেতৃত্বে লড়াই চলে সায়নী ঘোষকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। অতএব তথাকথিত কিছু লিডার কি বললো আমাদের দেখার দরকার নেই। শওকত মোল্লার নেতৃত্বে দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে শওকত মোল্লার নেতৃত্বে আমরা এখানে লড়বো এবং সবুজ সাথী, লক্ষ্মী ভাণ্ডার, যুব সাথীর লক্ষ্যে মানুষকে অধিকার দেওয়ার স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে জোড়াফুল চিহ্নকে জেতাবো। তাতে কে কি বললো, আর কাইজার আহমেদেরকে খুনির হুমকি, সুপারিশ পরিকল্পনা, একজন যাকে কোনো নির্বাচনে দেখা যায় না, এখন ওনার কোনো যোগ্যতা কিছুই নেই, কারণ ওনার মিডিয়ায় টাইম লাইনে থাকার চেষ্টা করছে আর শওকত মোল্লার নামে কুৎসা অপচার করছে। অতএব তৃণমূল কংগ্রেস বুথ স্তরে গ্রাসরুট লেভেলে আমরা যারা কাজ করি শওকত মোল্লার নেতৃত্বে লড়বে। কাইজার ফাইজার এদের আর কোনো দাম নেই, এরা একদমই পচে গেছে, আর চলবে না। ভাঙড়ে কান পাতলেই শোনা যায় আরাবুল জামানা শেষ করার নেপথ্যে নাকি এই শওকত মোল্লা। বিধায়ক শওকত মোল্লার উত্থান মেনে নিতে পারছেন না কাইজার ও আরাবুলরা, তাই একই দলের সৈনিক হয়েও প্রকাশ্যে চলে আসছে তাদের কোন্দল। আর এটাই নাকি গতবার ভাঙড়ে তৃণমূলের হারের বড় কারণ। এই কোন্দল যদি না থামে তবে এবারও এই সুযোগ কাজে লাগিয়ে ভাঙড় দখলে যেতে পারে তৃণমূলের বিরোধী শিবিরের হাতে।